ইউনূসকে হারাবার ক্ষমতা শাহাবুদ্দিন চুপুর নেই, একমাত্র আছে ওয়াকারুজ্জামান। সুতরাং জমে উঠেছে লড়াই। ইউনূস তিনিও পালাবার চেষ্টা করবেন। তবে এইখানে আবার দেখতে পাচ্ছি ভয়াবহ তাণ্ডব হচ্ছে এবং তারা কিন্তু শেখ হাসিনাকে ফিরিয়েই তারা বিজয় হচ্ছে। এদিকে ডক্টর ইউনূসকে পদত্যাগ করতে বাধ্য করা হয়, অন্যদিকে সেনা প্রধানের পরিকল্পনায় শেখ হাসিনা দেশে আসছে। আবারও দেশে গৃহযুদ্ধ হচ্ছে, সারা দেশেই জরুরি অবস্থা জারি করা হয়েছে। সবকিছুই দেখানো হবে এই সম্পূর্ণ প্রতিবেদনে। কি কথা হয়েছিল মধ্যরাতে, রাত 2:30টায় সেই খবর প্রকাশ করেছে। রাত 2:30টায় সেনাপ্রধানের ফোন পেয়েই জেগে ওঠেন তিনি। দুজনের মধ্যে কি কথা হয়েছিল তাও প্রকাশ করেছেন। বাংলাদেশ সেনাবাহিনী আস্থার প্রতীক, নির্ভরতার প্রতীক। আমি মনে করি যে সেনাবাহিনীর এই সিদ্ধান্ত খুবই সময় উপযোগী। ভারত যে ধীরে ধীরে কঠোর হবে, বাংলাদেশকে বিভিন্ন দিক থেকে ঘিরে ধরবে, অপ্রিয় হলো এই সত্য। তার পাল্টা প্রস্তুতি আমাদের কি? ভারতের সঙ্গে টক্কর দিলে বাংলাদেশ বাঁচতে পারবে না। এই কথাটি নিঃসন্দেহে আমাদের জন্য অপমানজনক, অবমাননাকর। এই কি হুমকি দিল তাহিরি ডক্টর ইউনূসকে? আচ্ছা, তাহিরি হঠাৎ করে ডক্টর ইউনূসকে কেন পেটানোর হুমকি দিল বা পদত্যাগের হুমকি দিল? রিজন কি বা কেনই বা দিল? সুদখোরের কথা বললে বাংলাদেশের প্রেসিডেন্ট হলো বড় সুদখোর ডক্টর ইউনূস। সবচেয়ে বড় সুদখোর হলো ডক্টর ইউনূস। আমাদের সাফল্যকে ম্লান করে দিতে বিরামহীন অপচেষ্টা চালিয়ে যাচ্ছে। সুযোগ পেলেই বিষধর সাপের মতো ছবলমান। আমিরে জামাত কি আরেকবার জুলাই ঘটানোর জন্য সবাইকে প্রস্তুতি নেওয়ার আহ্বান জানালেন? হ্যাঁ, জামাত ইসলামীর রাজনীতি যেদিকে যাচ্ছে, যেভাবে আবার বাংলাদেশে ইন্ডিয়ান ন্যারেটিভ এস্টাবলিশ করার চেষ্টা করা হচ্ছে। উপদেষ্টারা আছেন, অর্থাৎ আসিফ মাহমুদ এবং আইন উপদেষ্টার পদত্যাগ দাবি করছেন এবং একই সাথে যেই কোর্টের যে রায় আছে সেই রায়টি বহালের দাবি জানাচ্ছেন। তারা বলছেন নাহিদ ইসলামকে বা এনসিপির পক্ষ থেকে তারা এটা দাবি করতেছে যে নাহিদ ইসলামের উপরে যেই আক্রমণটা হয়, একটুর জন্য তিনি বেঁচে গেল, কিন্তু খাইছে ইলঘুষি, লাত্তি উষ্টা প্রচুর পরিমাণে খাইছে। বলা হচ্ছে যে তার পিঠের ভিতরে নাকি প্রচুর পরিমাণ কিলান কিলাইছে ছাত্রলীগ আর সাধারণ শিক্ষার্থীরা মিলে। হ্যাঁ, প্রতিনিয়তই এখন সমন্বয়কদের উপর আক্রমণ হয় এবং দেশের মধ্যে অস্থিতিশীল পরিবেশও কিন্তু প্রতিনিয়ত হচ্ছে। দর্শক শ্রোতা, আওয়ামী লীগকে নিষিদ্ধ করার পর থেকেই অনেক চাঞ্চল্যকর ঘটনা দেশের রাজপথের মধ্যে হয়। ডক্টর ইউনূসের বাসভবনের সামনে প্রতিনিয়ত আন্দোলন হয় এবং ডক্টর ইউনূসের উপর কঠিন প্রভাব পড়ে। ইতিমধ্যে কিন্তু ডক্টর ইউনূসও কঠিন একটি সিদ্ধান্ত নিতে বাধ্য হন। তার সিদ্ধান্তটিতে সারা বাংলাদেশের প্রত্যেকটা মানুষ আতঙ্কে রয়েছে। দর্শক শ্রোতা, দেশের এই রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে আমরা আলোচনা করে অনেক তথ্য এবং ভিডিও পাই। সব ভিডিওগুলো আপনাদেরকে এই জায়গায় ধারাবাহিকই দেখাবো। আপনারা সম্পূর্ণ ভিডিও দেখলে আপনাদের মনে যতগুলো প্রশ্ন রয়েছে দেশের রাজনীতি নিয়ে সকল প্রশ্নের উত্তর পেয়ে যাবেন এই আমাদের একটি ভিডিওতে। আসুন আমরা কথা বাড়াচ্ছি না, আমরা সরাসরি ভিডিওর মূল আলোচনাতে চলে যাচ্ছি। প্রবাদ আছে যে অতিবার প্রেরণা, ঝড়ে তুমি পড়ে যাবে, অতি ছোট হয়েও না যাতে ছাগলে তোমাকে দুমড়ে মুচড়ে না খেতে পারে বা খেয়ে ফেলে। কেমন? দর্শক বন্ধুরা, বলতেছিলাম এনসিপির পার্টি নাহিদ ইসলামের কথা। নাহিদ ইসলামকে বা এনসিপির পক্ষ থেকে তারা এটা দাবি করতেছে যে নাহিদ ইসলামের উপরে যেই আক্রমণটা হয়, একটুর জন্য তিনি বেঁচে গেল, কিন্তু খাইছে ইলঘুষি, লাত্তি উষ্টা প্রচুর পরিমাণে খাইছে। বলা হচ্ছে যে তার পিঠের ভিতরে নাকি প্রচুর পরিমাণ কিলান কিলাইছে ছাত্রলীগ আর সাধারণ শিক্ষার্থীরা মিলে। দর্শক বন্ধুরা, বলতেছিলাম বরিশালের ঘটনাকে নিয়ে। এনসিপির পার্টি বা এনসিপির নেতা নাহিদ ইসলাম তিনি বরিশালে যান তার দলকে কিভাবে আরো বড় করা যায়, কিভাবে আরো সংগঠন করা যায়, এটার উদ্দেশ্যে তিনি যান এবং একটা পর্যায়ে সেখানে আপনার সাধারণ শিক্ষার্থীদের আর এই এনসিপি নেতাদের ভিতরে একটু কথা কাটাকাটি হয়। এটাকে কেন্দ্র করেই গণধোলাই। নাহিদ ইসলাম বা এনসিপির পক্ষ থেকে তারা জানাচ্ছে যে এই শিক্ষার্থীদের সাথে ছাত্রলীগও নাকি জড়িত ছিল। কোন ছাত্রলীগ? আওয়ামী লীগ। এখন নাহিদ ইসলাম তিনি আরো বলেন যে এই অঞ্চলের মানুষ এখন পর্যন্ত, মানে বিশেষ করে তিনি বিএনপি কে উদ্দেশ্য করে বলেছে যে এই অঞ্চলের মানুষ এখন পর্যন্ত আপনার আওয়ামী লীগের টাকায় চলাফেরা করতেছে। মানে এই কথা আসলে কাদেরকে মিন করছে? আপনার বিএনপি কে। নাহিদ ইসলাম তিনি বলেন যে এখানে আমার উপরে যে আক্রমণটা ঘটে, সেই আক্রমণকে কেন্দ্র করে যে ছাত্রলীগ ছিল তারা আমার উপরে এই আক্রমণটা ঘটায়, সাধারণ শিক্ষার্থীদের উস্কে দেয়। এখন কথা হচ্ছে ভাই, অনেক এলাকায় এরকম আছে। যেমন ওই যে সাধারণ শিক্ষার্থী ধরেন, ওরা তো সাধারণ শিক্ষার্থী বলতে কি বোঝায়? যে ওরা কোনো দলের সাথে নাই, ওদের পরিবার যে নাই এটা তো বলে নাই। বা আপনি কি এটা যাচাই বাছাই করছেন যে ওদের ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড কি, ওরা কোন ফ্যামিলি থেকে উঠে আসছে, আদিও কি ওর ফ্যামিলি বা বাপ মা ওর গোষ্ঠীর মানুষ রাজনীতির সাথে জড়িত আছে কিনা? একটা বার কি লজিকটা আপনি মিলাইছেন?
আপনি যে বারবার বলতেছেন যে সাধারণ শিক্ষার্থীরা বা সাধারণ শিক্ষার্থীদের সাথে কি বলে ছাত্রলীগ মিলে আপনাকে ঘন দৌড়াই দিছে। আচ্ছা, একটা আপনাকে আপনার মাথায় কি এই বিষয়টা আসো না? আপনি এই বিষয়টা ধরতে পারলেন যে এখন পর্যন্ত আওয়ামী লীগের টাকায় বিএনপি চলতেছে, বিএনপির ক্লাব চলে, এটা চলে, সেটা চলে, নেতা কর্মীরা চলতেছে। তাহলে এটা বুঝেন না সেই এলাকার মানুষ আওয়ামী লীগ মানে বিএনপি, বিএনপি মানে আওয়ামী লীগ, মানে দুইটা দল একই, তারা সমান তালে ভালোবাসে। হ্যাঁ, যেমনটা ভালোবাসে দেশকে, এই দুইটা দলই তো স্বাধীনতার দল। অতএব আপনাকে মারছে হচ্ছে আওয়ামী লীগ আর বিএনপিরা মিলেই মারছে। কেমন? এখানে সাধারণ শিক্ষার্থী বলতে কোনো ঘটনা নাই। যদি সেখানে আপনার সাধারণ শিক্ষার্থী থাকতো, কোন সাধারণ শিক্ষার্থী? দর্শক, হঠাৎ করেই আমরা গতকালকে দেখেছিলাম আইএসপিআর থেকে আন্তঃবাহিনী জনসংযোগ যে দপ্তর, সেখান থেকে একটি নোটিশ জারি করা হলো যে ক্যান্টনমেন্টের আশেপাশে এলাকায় মহাখালী প্রধানমন্ত্রীর অফিস, ওদিকে কচুক্ষেত, মহাখালী ফ্লাইওভার সহ বিভিন্ন এলাকায় ক্যান্টনমেন্টের আশেপাশে কোনো ধরনের সভা সমাবেশ করা যাবে না। সাধারণত এই কাজটি করার কথা পুলিশের তরফ থেকে, কিন্তু যখন আইএসপিআর থেকে করা হলো তখন প্রশ্ন জাগে যে কেন এটা আইএসপিআর থেকে করা হলো। তাহলে কি পুলিশ বাহিনী আসলে পেরে উঠছে না আইন শৃঙ্খলা রক্ষার কাজে? সেনাবাহিনীকে সরাসরি এই ব্যাপারে নাক গলাতে হচ্ছে কিংবা হস্তক্ষেপ করতে হচ্ছে? সেনাবাহিনী তো না, তিন বাহিনীকে একসঙ্গে এই ব্যাপারে কাজ করতে হচ্ছে। সেরকম একটা আবছা ঘোলাটে পরিবেশের মধ্যেই জানা গেল যে সেনাবাহিনী থেকে বহিষ্কৃত একজন আরও 2-3 জনকে সঙ্গে নিয়ে একটা নাশকতার পরিকল্পনা করছে সেনানিবাসের আশেপাশে, সেনা গেটে। এরকম পরিকল্পনা জেনে ফেলার পরে তাকে আটকও করা হয়েছে এবং নানা ধরনের খবর ছড়িয়ে পড়ছে। বাংলাদেশের বর্তমান সরকার আদৌ আইন শৃঙ্খলা রক্ষার কাজে সফল হচ্ছে কিনা সেই প্রশ্নটা তো রয়েছেই। সেইখানে আইএসপিআর এর এই বিজ্ঞপ্তিটা জনমনে নতুন করে এক ধরনের প্রশ্ন তৈরি করেছে, কি হচ্ছে। অন্যদিকে এর পেছনে আর একটা কারণও আলোচনা হচ্ছে, সেটা নিয়ে আলোচনা করবো এই ভিডিওতে। এখানে বলা হয় যে রোববার থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত কচুক্ষেত সড়ক, বিজয় সরণি হতে প্রধান উপদেষ্টার কার্যালয় হয়ে বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীর গেট সংলগ্ন এলাকা, বিএফ শাইন কলেজ হতে মহাখালী ফ্লাইওভার সংলগ্ন এলাকা, সৈনিক ক্লাব মোড়, ভাসানটেক, মাটিকাটা, ইসিপি চত্বর ও তৎসংলগ্ন এলাকায় সকল প্রকার সভা সমাবেশ, মিছিল, শোভাযাত্রা, বিক্ষোভ প্রদর্শন নিষিদ্ধ করা হলো। শুধু সেটা না, আরেকটা বিজ্ঞপ্তি আইএসপিআর থেকে প্রকাশ করা হয়েছে। সেখানেই মূলত একটা তথ্য সামনে এসেছে। সেই তথ্যটা কি? আরেকটা বিজ্ঞপ্তিতে জানানো হয়, নাশকতা ও বিশৃঙ্খল পরিবেশ সৃষ্টির অভিযোগে বাংলাদেশ সেনাবাহিনীর বরখাস্তকৃত সৈনিক নাইমুল ইসলাম ও তার 2 সহযোগীকে গ্রেপ্তার করেছে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য। সেখানে বলা হয়, বরখাস্তকৃত ওই সৈনিক রোববার ঢাকা সেনানিবাসের প্রবেশ পথে বিক্ষোভ সমাবেশের নামে বড় ধরনের নাশকতা সৃষ্টির পরিকল্পনা করছিলেন এবং বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় এ সংক্রান্ত বিভিন্ন উস্কানিমূলক প্রচারণাও চালিয়ে আসছিলেন। বোতলটা মাহফুজ, ডায়লগটা ছিল কি, বোতল বোতল, আবার আরটা ছিল যে সান্ডা না মাহফুজ, তাও পোলাপেন বলছে সান্ডা সান্ডা। আবার দীপ্তি চৌধুরী মুলানা বোতল লারা দিয়া দিছে, পাবলিক আবার বলছে বোতল বোতল। সেই বোতল কাণ্ডে রাতারাতি সুপার হিরো। আর বাংলাদেশের ইতিহাসে আমি জানি না এরকম আছে কিনা, উপদেষ্টা সরকারের সময় যে উপদেষ্টার এরকম বোতল দিয়া, ছাড়া হয়তো দুষ্টামি করছে বা এমনি মারছিল মনে করছে, পড়া করে কিন্তু পড়ে গেছে। যাই হোক, এক বোতলে আমরা সকলে চিনতে পেরেছি কাকে? ইশতিয়াক হোসেনকে। খুবই অল্প বয়সের একটা ছেলে, বাচ্চা বয়সের, আমাদের হাঁটুর বয়সের ছেলে। উপদেষ্টা মাহফুজের মাথায় বোতলের পর আপনারা জানেন যে তাকে গ্রেপ্তার করা হয়েছিল, মানে ডিবি অফিসে তাকে ডাকানো হয়েছিল। 26 ঘন্টা ডিবি কার্যালয়ে তাকে আটকে রেখে নির্যাতন করা হয়েছে মানসিকভাবে। কার বক্তব্য? ইশতিয়াকের বক্তব্য। তিনি বলেন, আমাকে ফাঁসির আসামিদের সঙ্গে জেল হাজতে রাখার চেষ্টা করেছে। তাহলে আমরা যখন বলি যে আমাদের পুলিশ বদলে গেছে, ডিবি বদলে গেছে, ডিবি হারুন নাই, তো এখন যিনি আমাদের সম্মানিত ডিবি প্রধান আছেন, এই অপরাধে ছেলেটা একটা বোতল মারলে মারছে আর কি। এটার জন্য তাকে নিয়ে এই ধরনের মানসিক নির্যাতন করা কতটুকু আসলে যৌক্তিক? আমাদের নতুন ডিবি প্রধানের যিনি দায়িত্ব গ্রহণ নিয়েছেন, তিনি বিষয়গুলো অবগত আছেন কিনা? কারণ আমরা তো পুলিশের ভাবমূর্তি উদ্ধারের চেষ্টা করতেছি, যে ক্ষমতার চেয়ারে যে বসবে তাকে পারপাস সার্ভ করা বা তার পারপাস সার্ভ করার জন্য নিশ্চয়ই আমরা আইন শৃঙ্খলা বাহিনীকে আর দেখতে চাই না। আমরা চাই এখানে পরিবর্তন। কারণ 5ই আগস্টের আগে পরে এই পুলিশের উপর কি ঘটছে, শুধুমাত্র ক্ষমতাকে ঘিরা চাটার জন্য, সেটা কিন্তু দেশ জাতি দেখছে। পরিবর্তন থাকা উচিত। তার অপরাধ অনুযায়ী তাকে, এখন এই ছেলে যদি সত্যবাদী হয়ে থাকে, এখন এই যতটুকু বাচ্চা ছেলে মিথ্যা বলবে মনেও হয় না। আচ্ছা, এখন তার সাথে কি ঘটতেছে দেখেন। গত 16 মে ডিবি কার্যালয় থেকে ছাড়া পাওয়ার পর সাংবাদিকদের সামনে রাতেই কিন্তু এই কথাগুলো সে বলেছিল। এখন তার বক্তব্য যে আপনার তিনি আপনার কাকরাইলে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আন্দোলনরত শিক্ষক শিক্ষার্থীদের অবস্থানস্থলে আসেন, সেখানে তাদের অনশন চলছিল।
তো তার বক্তব্য যে অপরিচিত নম্বর থেকে হুমকি পাচ্ছেন তিনি, সেটা একরকম। কিছু আতঙ্ক আছে, যে কিছুটা সে আতঙ্কিত কেন, মবের মাধ্যমে আমার ক্ষতি করার চেষ্টা হবে, এরকম বলেছে। এখন দেশে একটা মবের যুগ চলে। রওশন এরশাদ আমরা জানি তিনি আওয়ামী লীগের দোসর ছিলেন, ক্ষমতার স্বাদ নিয়েছেন, তার বাড়ি ভেঙে ফেলা হচ্ছে। সুন্দরী মহল, এদেশে আইন বলতে আপাতত এটাই আছে। এখন রওশন এরশাদের বাড়ি ভাঙা কোনটাতে জায়েজ হইল? যারা ভাঙলো তারা কি গ্রেপ্তার হইলো নাকি হইলো না? দেখেন রওশন এরশাদের নিয়ে আমি যেই পরিমাণ ক্রিটিক্স করছি, সেফুদার ভয়েস দিয়েও সেটা ডাট টাইট আমার বড়ি এরকম ভিডিও আমি তো বানাইছি, কিন্তু আপনি যখন তার পৈতৃক ভিটাতে হাত দিবেন, ভাই এটা তো হইতে পারে না। আপনি কি আজীবন ক্ষমতা থাকবেন? এই যে যারা আছেন, এই যে বাড়ি ভাঙ্গা ভাঙ্গির খেলা শুরু হয়েছে, তো এই খেলা কি ভবিষ্যতে ঘটবে না? মানে আওয়ামী লীগের পরিণতি দেখে কি শিখলাম আমরা? আসলে এটাই শিখছি, আওয়ামী লীগ যা করছে আমাদেরকে আরো বেশি করতে হবে, কারণ আমরা যে আসছি ক্ষমতায় দেখাইতে হবে, কিন্তু তলে তলে আওয়ামী লীগের নিয়ে সবাই চলেন, টাকা পয়সার ভাগ বাটোয়ারা সবাই খান। এটা তো আমরা দেখতেছি গণমাধ্যমে। আচ্ছা, তার বক্তব্য হচ্ছে অপরিচিত নম্বর থেকে ফোন আসে, তো তাকে বলে কি আমার সমস্যা করবে, বাসা থেকে বের করে দেবে, এরকম ভাবে আননোন নম্বর থেকে তাকে ফোন করা হয়। আর তাকে ডিবি হয়েছে, মানসিক নির্যাতন করা হয়েছে। আপনার মানসিক নির্যাতন বলতে বিভিন্ন প্রশ্নের সম্মুখীন করে অনেক রাত পর্যন্ত সজাগ রাখা হয়েছে, ফাঁসির আসামিদের সঙ্গে জেল হাজতে রাখার চেষ্টা করছে। আর রাজনৈতিক পরিচয় হিসেবে তাকে অনেকটা তার মোবাইল, তার ডিজিটালি ওনারা চেক করেছেন, কোন রাজনৈতিক সম্পৃক্ততা তার পায়নি। এই যে ধরেন এক মাহফুজের মাথাতে এক বোতল মেরা এই ছেলের বিরুদ্ধে কত কিছু, আমরা আসলে পরিবর্তনটা কোথায় পাচ্ছি? এমনকি যে মবের মাধ্যমে ক্ষতি হইতেও পারে, ছেলেটার ক্ষতি হইতেই পারে। এই কি হুমকি দিল তাহিরি ডক্টর ইউনূসকে? আচ্ছা, তাহিরি হঠাৎ করে ডক্টর ইউনূসকে কেন পেটানোর হুমকি দিল বা পদত্যাগের হুমকি দিল? রিজন কি বা কেনই বা দিল? আসুন সবার আগে সেই বক্তব্যটা আমরা শুনে আসি, তারপরে বাকি কথা বলি যে এটার পিছনে আসলে যথেষ্ট কারণ আছে কি। বাংলাদেশের প্রেসিডেন্ট হলো বড় সুদখোর ডক্টর ইউনূস, সবচেয়ে বড় সুদখোর হলো ডক্টর ইউনূস। সে আপনাদের রাষ্ট্রপতি, সে রাষ্ট্রে কি করে ইসলাম প্রচারিত করে? এই হইতেছে আমাদের বর্তমান বাংলাদেশের আপনার কি বলে যারা নাকি ইসলাম প্রতিষ্ঠিত করতে চায় বাংলাদেশে, মানে এই অবস্থা। তো এখানে আপনার আজাহারি সবার আগে এটার আজাহারি হুজুর সবার আগে এটার প্রতিবাদ জানায় ডক্টর ইউনূসকে কেন্দ্র করে। আচ্ছা, ডক্টর ইউনূসকে কেন্দ্র করে আজাহারি সাহেব তিনি আসলে এত কঠোর বার্তা কেন দিলেন যে আপনাদেরকে বা আপনাকে জনগণ পিটিয়ে দেশ ছাড়া করবে আপনি যদি সেখান থেকে পদত্যাগ না করেন? তিনি কেন বলেন এই কথা? কথা বলার পিছনে একটাই, সেটি হচ্ছে ভাই ডক্টর ইউনূসকে মানুষ মানে কিছু আলেম টাইপের মানুষ মানে জালেমরা মানে ইউনূসকে এমন ভাবে প্রেজেন্টেশন করতেছে, মানে ওনাকে যদি আপনি ক্ষমতাচ্যুত করতে চান এটা নাকি হারাম। আস্তাগফিরুল্লাহ তো বেলাই, মানে ভাই ইমান মানুষের কোন জায়গায় পৌঁছাইলে এই ধরনের কথা বলতে পারে? এগুলো ভাবা যায় বলেন তো? এর জন্যই আপনার ডক্টর ইউনূসকে তাহির হুজুর কঠোর বার্তা যে আপনি যদি এখন পর্যন্ত এদের এগেনস্টে কোন পদক্ষেপ না নেন, কিংবা আপনার মুখ জবানি কি আপনার এগেনস্টে যদি কেউ কথা বলে এটা কি হারাম হয়ে যাবে? আপনার পদত্যাগের জন্য যদি কেউ আন্দোলন করে বা আপনাকে যদি সেখান থেকে সরিয়ে দেয় এটা কি হারাম হয়ে যাবে? তাহলে কি আপনি কি নবী রাসূলদের কাতারে নাকি? আস্তাগফিরুল্লাহ নাউযুবিল্লাহ। বলেন তো, মানে তাহিরি হুজুরের বক্তব্য হচ্ছে এইরকম। বর্তমান এই অন্তর্বর্তীকালের সরকার মানে এগুলাকে বাহবা দিচ্ছে। আমি জানি না যে এই বক্তব্যটা ডক্টর ইউনূস শুনছে কিনা, আর যদিও তিনি এই বক্তব্যটা শুনে থাকে তাহলে তার ফরজ হয়ে গেছে অন্তত ইনস্ট্যান্ট সাংবাদিক সম্মেলনে আসতে হবে না। তার যে ফেসবুক পেজ আছে তিনি লাইভে আইসা এই বিষয়ে একটা চরম একটা বার্তা দেওয়াটা তার জন্য ফরজ হয়ে গেছে এজ আ মুসলিম হিসাবে, যে ডক্টর ইউনূসকে যদি কেউ আপনার ক্ষমতাচ্যুত করে বা তাকে নিয়ে যদি কেউ করে সমালোচনা করে এটা নাকি হারাম হয়ে যাবে। এগুলো ভাবা যায়? তবে আরেক হুজুর খুব সুন্দর বক্তব্য দিছে যে তিনি একজন সুদখোর, অরিজিনালি তিনি একজন সুদখোর। বাস্তব কথা বলছে যে আমাদের বাংলাদেশে একজন সুদখোরকে বসাই রাখছে, অরিজিনাল কথা বলছে। ওনাকে আমি সেলুট জানাই সাহসী এবং মানে কি বলবো ভাই, মানে সততার সহিত বক্তব্য রাখার জন্য। উল্টো দিকে আপনার তাহিরি হুজুরের আরো বক্তব্য যে ডক্টর ইউনূস যদি 24 ঘন্টার ভিতরে এটাকে না করে মানে ক্লিয়ার না করে বা তার মানে ডক্টর ইউনূসের পক্ষ থেকে বা সরকারের পক্ষ থেকে এই বিষয়ে কি মন্তব্য, এই বিষয়ে যদি তারা ক্লিয়ার না করে তাহলে 24 ঘন্টার ভিতরে
ঢাকার রাজপথে নামবে আপনার তাহিরি বাহিনী। দর্শক, 5ই আগস্ট পরবর্তী সময় থেকে নাহিদ ইসলাম, সার্জিস আলম, হাসনাত এই সকল সমন্বয়কেরা সারা দেশে যে পরিমাণে যে গতিতে জনপ্রিয়তা অর্জন করেছিল, আজ মাত্র 9 মাস কাটতে না কাটতেই তাদের সেই জনপ্রিয়তা তারও দ্বিগুণ গতিতে হ্রাস পেতে শুরু করেছে। রিসেন্ট 2 দিন আগে আমরা দেখেছি মাস্টার মাইন্ড, মানে সমন্বয়কদের মাস্টার মাইন্ড তথা এই সরকারের মাস্টার মাইন্ড মাহফুজ আলম মাথায় বোতলের বাড়ি খেলেছে। এবং আজ আমরা আরও একজন মুখ্য সমন্বয়ক আক্তার হোসেন, ওনার বিষয়ে একটি খবর নিয়ে এসেছি। রীতিমতো তিনি তার জীবনের হুমকিতে ভুগছেন। এখন কেউ বা কারা তার জীবন নাশের হুমকি দিয়েছে, তাকে চিঠি পাঠিয়েছে, যেখানে যখন পাবো সেখানে তখন তার জীবন নাশের আশঙ্কা দেখা দিচ্ছে। কে এই চিঠি পাঠিয়েছে সেটা আমরা জানতে পারছি না, কিন্তু কেন এই চিঠি পাঠানো হয়েছে সদ্য সচিব আক্তার হোসেনেরকে সেটা আমরা বুঝতে পারছি। নিশ্চিত এখানে রাজনৈতিক ব্যাপার রয়েছে, এবং রাজনৈতিক ব্যাপারে আওয়ামী লীগের কেউ পাঠিয়েছে নাকি বিএনপির কেউ পাঠিয়েছে সেটা আমরা জানতে পারছি না, তবে এরকম কিছুই ঘটনা হবে। দর্শক, কথা বলছিলাম জাতীয় নাগরিক পার্টি এনসিপির সদস্য সচিব আক্তার হোসেনকে নিয়ে। আক্তার হোসেনের বাড়িতে আজ থ্রেট এসেছে। আক্তার হোসেনের বাড়িতে চিঠি পাঠিয়ে তাকে ও তার পরিবারের সদস্যদের হত্যার হুমকি দেওয়া হয়েছে। এখন গতকাল শনিবার রাত প্রায় 10:15টার দিকে আক্তার হোসেন তার ফেসবুক অ্যাকাউন্টে একটি পোস্ট দিয়েছে, যে পোস্টের মাধ্যমে তিনি আমাদের সকলকে জানাচ্ছেন তাকে যে হুমকি দেওয়া হয়েছে সেই হুমকির বিষয়ে। দর্শক, তিনি বলছেন যে ঘটনাটি, চিঠি যেটা এসেছে সেটা গতকাল আসেনি, চিঠিটি এসেছে আপনার গত পরশুদিন শুক্রবার। ওনার রংপুরের কাউনিয়া উপজেলায় ওনার আক্তার হোসেনের যে গ্রামের বাড়ি আছে, ওই গ্রামের বাড়িতে বেনামি একটি চিঠি পাঠানো হয়েছে। আর এই চিঠিতে প্রেরকের যে নাম লেখা হয়েছে সেটাও খুবই রহস্যজনক। চিঠিতে প্রেরকের নাম হিসাবে লেখা হয়েছে বুলেট। বুঝতে পারছেন, খুবই রহস্যজনক নাম। এখন ফেসবুক পোস্টে আক্তার হোসেন লিখছেন যে ডাকযোগে আমার গ্রামের বাড়িতে চিঠি পাঠিয়ে আমাকে, আমার পরিবার পরিজনকে খুন করার হুমকি দেওয়া হয়েছে। ভারত যে ধীরে ধীরে কঠোর হবে, বাংলাদেশকে বিভিন্ন দিক থেকে ঘিরে ধরবে, অপ্রিয় হলো এই সত্য প্রিয় দর্শক অনেক আগে থেকে আমি বলে আসছি, এবং তারা একে একে তার প্রমাণও দিচ্ছে। এখন ভারত যা করছে তার পাল্টা প্রস্তুতি আমাদের কি? ভারতের পশ্চিমবঙ্গের বিজেপি নেতা দিলীপ ঘোষ তিনি মন্তব্য করেছেন গত রোববারই যে ভারতের সঙ্গে টক্কর দিলে বাংলাদেশ বাঁচতে পারবে না। এই কথাটি নিঃসন্দেহে আমাদের জন্য অপমানজনক, অবমাননাকার, উস্কানিমূলক নিঃসন্দেহে। কিন্তু তারা তো একে একে প্রমাণ দিচ্ছে। আমরা কতখানি তার পাল্টা ব্যবস্থা গ্রহণ করতে পারছি, নাকি আমাদের এখান থেকে বিভিন্ন পর্যায় থেকে যে উস্কানিমূলক বক্তব্য, উত্তেজনাকর বিবৃতি নানান পর্যায় থেকে দেওয়া হচ্ছে তার মধ্যে সীমাবদ্ধ থাকবো, এবং এইগুলো করে বরং ক্ষতিটা কার বেশি হচ্ছে সেগুলো আমরা বিবেচনায় নিচ্ছি কিনা। ভারতের যে সবশেষ পদক্ষেপ আপনারা জানেন যে এর মধ্যে তারা ঘোষণা দিয়েছে বাংলাদেশের তৈরি গার্মেন্টস পণ্য এবং প্রসেসড ফুড এগুলো এখন থেকে আর কোনো স্থল বন্দর দিয়ে ভারতে ঢুকতে পারবে না। শুধুমাত্র মুম্বাইয়ের নভসেবা যে সমুদ্র বন্দর এবং কলকাতা সমুদ্র বন্দর দিয়ে ঢুকতে পারবে, এবং এই সিদ্ধান্তে নিঃসন্দেহে বাংলাদেশের গার্মেন্টস পণ্য রপ্তানিতে বড় একটি ধাক্কা লাগবে। রপ্তানিকারকরা তাদের তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় যে বিষয়টি বলছেন তা হচ্ছে ভারতের এই বিধি নিষেধ দেশের রপ্তানি খাত ক্ষতিগ্রস্ত হবে। 2023-24 অর্থ বছরে বাংলাদেশ থেকে ভারতে প্রায় $157 কোটি পণ্য রপ্তানি হয়, এর মধ্যে পোশাক এবং প্রক্রিয়াজাত খাদ্য পণ্য বেশি। এখন ব্যবসায়ী বলছেন যে স্থল বন্দর দিয়ে আমাদের এই পণ্যগুলো ভারতে পৌঁছতে 3 দিন লাগতো, সেখানে সমুদ্র বন্দর ব্যবহার করে এই পণ্যগুলো সে দেশে নিতে 2 সপ্তাহের বেশি সময় লাগবে, এবং খুব স্বাভাবিকভাবে এতে সময় বেশি লাগবে, খরচ বেশি লাগবে। অতএব এটি নিঃসন্দেহে এই প্রতিযোগিতামূলক বাজারে বাংলাদেশের জন্য একটি ভয়ঙ্কর বিপদ সংকেত। ভারত যে সিদ্ধান্তটা নিল সেটিকে তারা নিজেরাই বলছে এটি হচ্ছে রেসিপ্রোকাল অ্যাকশন, অর্থাৎ পারস্পরিক প্রতিক্রিয়া। কেমন? মানে যেমন আমরা যদি বলি যে গত 8 এপ্রিল ভারত তার ট্রান্সশিপমেন্ট সুবিধা বাংলাদেশের জন্য বাতিল করেছিল। বাংলাদেশ প্রথমে বলেছে এতে আমাদের কিছুই হবে না, কোনো ক্ষতি হবে না। পরবর্তীতে বাণিজ্য উপদেষ্টা নিজে জানালেন যে এতে আমাদের বাৎসরিক ক্ষতি 2000 কোটি টাকা। এবং তার পরবর্তীতে 15 এপ্রিল আমরা কি করলাম যে ভারত থেকে সুতা আমদানি বন্ধ করে দিলাম। সুতা উৎপাদন আমরাও করি, আমাদের যথেষ্ট পরিমাণ স্পিনিং মিল রয়েছে, কিন্তু এই বিষয়টি আমাদের নিট খাতে যে ক্ষুদ্র এবং মাঝারি শিল্প উদ্যোক্তারা রয়েছেন তাদের জন্য নিঃসন্দেহে অনেক বেশি ক্ষতির কারণ। তার কারণ প্রতি কেজি সুতা ভারত থেকে আমদানিতে
মোটামুটি 20 থেকে 30 সেন্ট খরচ কম পড়তো। অর্থাৎ ক্ষুদ্র মাঝারি বিক্রেতারা তারা ভারত থেকে শুধু আমদানি করতেন। কিন্তু প্রশ্ন উঠতে পারে, তাহলে আমাদের যে স্পিনিং মিল গুলো রয়েছে তারা কি করবে? তাদের দাবির মুখে এটি করা হয়েছে। দেখুন, দাবি আগে থেকেই ছিল। এটি অনেকেই বলেন যে এটি এক ধরনের চ্যালেঞ্জ থেকে এটি করা হয়েছে। এই সত্য মিথ্যা নিশ্চয়ই কেউ সহজে স্বীকার করতে চাইবে না। তবে স্পিনিং মিল মালিক যারা রয়েছেন তাদের উৎপাদন বাড়াতে বা তাদেরকে লাভজনক পর্যায়ে নিতে নিশ্চয়ই অন্য কোনো পদ্ধতি ছিল, সেদিকে সরকার তাকায়নি। আমিরে জামাত কি আরেকবার জুলাই ঘটানোর জন্য সবাইকে প্রস্তুতি নেওয়ার আহ্বান জানালেন? হ্যাঁ, জামাত ইসলামীর রাজনীতি যেদিকে যাচ্ছে, জামাত ইসলামীকে যেভাবে চারদিক থেকে চেপে ধরা হচ্ছে, যেভাবে আবার বাংলাদেশে ইন্ডিয়ান ন্যারেটিভ এস্টাবলিশ করার চেষ্টা করা হচ্ছে, তাতে জামাত ইসলামীর লোকজনকে আরেক জুলাই ঘটিয়ে নতুনভাবে আবার যেরকম ইন্ডিয়ান হেজিমনি ফিরে আসছে, এই জায়গাটা একদম শেষ করে দেওয়ার একটা উদ্যোগ নেওয়াটা জরুরি। দর্শক, যুবকদের আরেকবার এগিয়ে আসতে হবে, জামাত আমিরের কথা বলেছে। এখন যুবকদের আরেকবার এগিয়ে আসতে হবে। আরেকবারটা মানে কি? মানে জুলাইতে একবার এসেছিল, আরেকবার আসতে হবে। হ্যাঁ, ইনকিলাব মঞ্চ সেম কথা বলছে যে আরেকটা জুলাই লাগবে। সাদিক কায়েমরাও সেম কথা বলছে। কারণ আমরা 2024 সালের জুলাইতে হাসিনার বা ইন্ডিয়ার পলিটিক্যাল পরাজয় ঘটাতে পারলেও তাদের কালচারাল পরাজয় ঘটাতে পারেনি। এখন ফ্যাসিজম তাদের কালচারাল উইং এর উপর ভিত্তি করে আবার সামনে আসার চেষ্টা করছে, সামনে আসছে। এই জায়গাটায় আমাদের আরেকটা চূড়ান্ত লড়াই লাগবে, যে লড়াইয়ের মধ্য দিয়ে যুবকদের আবার এগিয়ে আসতে হবে, যে লড়াইয়ের মধ্য দিয়ে ইন্ডিয়ান হেজিমনি একদম শেষ করে দিতে হবে, যে লড়াইয়ের মধ্য দিয়ে বাংলাদেশ সত্যিকার বাংলাদেশ হবে। যে লড়াইয়ের পর, যেমন সেই লড়াইটা কঠিন কিছু না, আমি যেটা বিশ্বাস করি যে আমাদের যে নতুন আরেকটা জুলাই, সেখানে রক্তক্ষয়ী সংঘর্ষের প্রয়োজন হবে না। কারণ হাসিনা নাই যে আমাদের উপর গুলি করবে। তবে ইন্ডিয়ান ন্যারেটিভ খেয়ে দিতে হবে, জুলাই সনদ লাগবে। আর দেখেন, ইন্ডিয়ান ন্যারেটিভ এটা বুঝবেন কিভাবে? সহজে ইন্ডিয়া বাংলাদেশে টিকে থাকার চেষ্টা করবে তাদের 71 ব্যবসার উপর ভিত্তি করে। 71 ব্যবসা থাকবে না মানে ইন্ডিয়া থাকবে না। এখন আপনারা জানেন যে 1971 সালে এটা একটা সেটেলড ইস্যু। বাংলাদেশের এমন কোনো মানুষ নেই যে 71কে মনোপ্রাণে ধারণ করে না। 71কে সবাই ধারণ করে, 71কে সবাই বিশ্বাস করে। 71 সবার অনুভূতি। 71 বিরোধী কেউ নেই। পাকিস্তান পন্থা বলতে কিছু থাকার প্রশ্নই ওঠে না। তাহলে বিষয়টা কি? তাহলে বিষয়টা হচ্ছে বিভাজনের রাজনীতি। 71 পন্থা, 71কে কেন্দ্র করে পাকিস্তানপন্থী ট্যাগ দেওয়া, এটা একটা ট্যাগ। মুক্তিযুদ্ধের পক্ষে বিপক্ষে এরকম একটা বাইনারি তৈরি করে রাজনীতি করার বা ইন্ডিয়ান হেজিমনি টিকিয়ে রাখার একটা কৌশল। এই যে দেখেন, 71 স্বাধীনতা বিরোধিতা করেছিল জামাত। প্রথম কথা হচ্ছে বর্তমান জামাত, তারা 71 সময় তাদের জন্ম হয়নি, অর্থাৎ তাদের ক্ষেত্রে 71 প্রযোজ্য না। আর দ্বিতীয় কথা হচ্ছে বর্তমান জামাত যাদের জন্ম 71 হয়েছে, তারা সবাই বিজয় দিবস পালন করে, স্বাধীনতা দিবস পালন করে, মুক্তিযোদ্ধাদের বীর মুক্তিযোদ্ধা বলে, এবং বাংলাদেশের প্রতি পূর্ণ আনুগত্য, এবং পাকিস্তানে ফিরিয়ে নিয়ে যাওয়ার কোনো চেষ্টা কেউ করছে না। এরপর এখনো কথা থাকা উচিত এখানে নেবার। তারপরে সবাই একযোগে বসে আছে, প্রথম আলো, ডেইলি, মানে ইন্ডিয়ান যত কালচারাল বা অন্যান্য উপাদান আছে সবাই বসে আছে জামাতকে কিভাবে আবার রাজাকার বানাবে, কিভাবে আবার 71কে কেন্দ্র করে জামাতকে ঘাইল করবে। এটি হচ্ছে ইন্ডিয়ান প্রজেক্ট। এর বিরুদ্ধে আরেকটা জুলাই ঘটনার প্রয়োজন হতে পারে। আমিরে জামাত হয়তো সেই প্রস্তুতি নেওয়ার আহ্বান জানিয়েছে। সেনাবাহিনীতে নাশকতার চেষ্টা করা হয়েছে। সেনাবাহিনীর এক সদস্য সহ 3 জনকে গ্রেপ্তারের খবর জানিয়েছে আইএসপিআর। এরই ধারাবাহিকতায় ঢাকা সেনানিবাস ঘিরে সমাবেশ ও মিছিল সহ সব ধরনের বিক্ষোভ প্রদর্শন নিষিদ্ধ করা হয়েছে। প্রশ্ন দেখা দিয়েছে, এর সাথে কি অন্য কিছুর যোগসাজশ আছে? চলুন যাওয়া যাক বিশ্লেষণে। দর্শক, এই মুহূর্তে সবচেয়ে আলোচিত খবরটি হলো বাংলাদেশের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর বা আইএসপিআর এর পক্ষ থেকে জানানো হয়েছে 18 মে রোববার থেকে ঢাকা সেনানিবাসের আশপাশের বেশ কিছু এলাকায় সব ধরনের সভা সমাবেশ নিষিদ্ধ করা হয়েছে। আইএসপিআর 17 মে এক বিজ্ঞপ্তিতে এই নিষেধাজ্ঞা ঘোষণা করে। এই নিষেধাজ্ঞা 18 মে রোববার থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত অনির্দিষ্টকালের জন্য বহাল থাকবে। এই নিষেধাজ্ঞার কারণ হিসেবে আইএসপিআর বলছে, সর্বসাধারণের চলাচল ও জনশৃঙ্খলা রক্ষার স্বার্থে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। এর মধ্যে পড়ছে কচুক্ষেত সড়ক, বিজয় সরণি থেকে প্রধান উপদেষ্টার কার্যালয় হয়ে বীরশ্রেষ্ঠ শহীদ জাহাঙ্গীর গেট সংলগ্ন এলাকা, বিএফ শাহীন কলেজ থেকে মহাখালী ফ্লাইওভার সংলগ্ন এলাকা, সৈনিক ক্লাব মোড়, ভাসানটেক, মাটিকাটা, ইসিবি চত্বরের এলাকা।
মানে বেশ বড় একটা পরিধির জন্য এই নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। এই জায়গাগুলোতে সকল প্রকার সভা সমাবেশ, মিছিল, শোভাযাত্রা, বিক্ষোভ প্রদর্শন পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বন্ধ থাকবে। এ ধরনের নিষেধাজ্ঞা সাধারণত জননিরাপত্তা বা শৃঙ্খলা রক্ষার প্রয়োজনে জারি করা হয়। দর্শক, গত 15 মে ঢাকা মেট্রোপলিটন পুলিশ বা ডিএমপি রাজধানীর আরো কিছু গুরুত্বপূর্ণ স্থানে যেমন প্রধান বিচারপতির সরকারি বাসভবন, সুপ্রিম কোর্ট এলাকায় মিছিল, মিটিং, সভা সমাবেশ নিষিদ্ধ করে বিজ্ঞপ্তি জারি করেছিল। তবে আইএসপিআর এর এই নিষেধাজ্ঞাটি সরাসরি ঢাকা সেনানিবাস সংলগ্ন এলাকার জন্য নির্দিষ্ট, যা সেনাবাহিনীর নিজস্ব এখতিয়ার এবং উদ্বেগের ইঙ্গিত দেয়। দর্শক, ঢাকা সহ সারা দেশের সেনানিবাস এলাকাগুলোতে এমনিতে টাইট নিরাপত্তা থাকে, কিন্তু হঠাৎ ঢাকা সেনানিবাসকে ঘিরে এত বিস্তৃত নিষেধাজ্ঞা কি কোনো কারণ নির্দেশ করে? এই নিষেধাজ্ঞা দর্শক, আপনারা তো দেখলেন এখানে কি কথা হচ্ছে। অনেকে কিন্তু অনেক কথা বলতেছে, অনেকে আলোচনা করতেছে, অনেকে সমালোচনা করতেছে দেশের বিভিন্ন অবস্থা এবং দেশের বিভিন্ন পরিস্থিতি নিয়ে সবাই সবার মন্তব্য প্রকাশ করে এবং তাদের মন্তব্যগুলো দেখে আমরা অনেক কিছু বুঝতে পারি যে বর্তমানে যে দেশের মধ্যে কি পরিস্থিতি হচ্ছে। দর্শক শ্রোতা, এখানে কিন্তু বিশেষ করে আওয়ামী লীগের বিভিন্ন পরিকল্পনা এবং ডক্টর ইউনূসের অবস্থা বা এই বিষয়গুলো নিয়ে কিন্তু সবাই অনেক কথা বলে। এই কথাগুলো দেখেই কিন্তু আমরা আপডেট নিউজটা আমরা বর্তমানে বুঝতে পেরেছি। দর্শক শ্রোতা, এতক্ষণ আপনাদেরকে আমরা যা কিছু দেখিয়েছি সব কিছু আমরা সোশ্যাল মিডিয়া থেকে সংগ্রহ করেছি। এখানে আমাদের নিজস্ব কোনো মন্তব্য নেই বা নিজস্ব কোনো সিদ্ধান্ত নেই। এই বিষয়গুলো নিয়ে আপনাদের মন্তব্য এবং আপনারা এইসবের পক্ষে বা একমত পোষণ করতেছেন নাকি দ্বিমত পোষণ করতেছেন, এটা অবশ্যই আপনারা কমেন্ট বক্সে লিখে যাবেন। সর্বশেষ আরেকটি রিকোয়েস্ট থাকবে, আপনারা আমাদের চ্যানেলে নতুন দর্শক থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি বাজাবেন যাতে করে নেক্সট ভিডিও সবার আগে আপনাদের কাছে পৌঁছায়। ধন্যবাদ।